তাহলে আমরা আবার শুরুতে যাই। আমাদের আজকের আলোচনা হবে ফৌজদারি কার্যবিধি আইনের 154 ধারা থেকে 156 ধারা। আমরা তিনটা ধারা নিয়ে আলোচনা করব। 154 ধারা আছে এজাহার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা আছে, যে এজাহারটা কাকে বলে। আমরা যদি কোনো সুস্থ মস্তিষ্ক ব্যক্তি থানায় আসিয়া কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ মৌখিক বা লিখিতভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট দেওয়ার পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত ফর্ম, যার বিপি ফর্ম নম্বর 27 বাংলাদেশ ফর্ম নম্বর 5356 যে রেজিস্টার লিপিবদ্ধ করেন তাকেই এজাহার বলে। এটাকে বলে এফআইআর, প্রাথমিক তথ্য বিবরণী বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এখানে কিন্তু বিভিন্ন কায়দায় এমসিকিউ হইতে পারে যে এজাহারের সংক্ষিপ্ত রূপ কি, যেমন ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর অর্থ কি, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এর বাংলা কি, প্রাথমিক তথ্য বিবরণী। এখন এজাহার কয়ভাবে দেওয়া হয়? এজাহার এখানে দুইভাবে দিতে পারে, একটা আছে মৌখিকভাবে, একটা আছে লিখিতভাবে। এখন এই এজাহার কোন ফর্মে লিপিবদ্ধ করা হয়? বিপি ফর্ম নম্বর আছে 27, আর বাংলাদেশ ফর্ম নম্বর কত? বাংলাদেশ ফর্ম নম্বর হচ্ছে 5356। আর এজাহার কয় কপি হয় তো বলতে পারেন? প্রশ্ন ছুড়ে দিলাম একটা, এজাহার কয় কপি হয়? 3 কপি। এজাহার 3 কপি হয়। প্রথম কপি কোথায় যায়? থানায় থাকবে না, সার্কেল অফিস। প্রথম কপি যাবে আছে আপনার কনজিবল ম্যাজিস্ট্রেট, অর্থাৎ আপনার এখতিয়ারধীন যে ম্যাজিস্ট্রেট আছে সেই ম্যাজিস্ট্রেট বরাবর প্রথম কপি দিতে হবে। দ্বিতীয় কপি আপনার পুলিশ সুপারের কাছে, তৃতীয় কপি থানার থেকে, এখান থেকে আপনি মামলার আয়ুকে দিবেন, তারপরে বাদীকে দিবেন, সার্কেল অফিসে দিবেন, যদি অন্য অন্য থাকে অর্থাৎ হইচই বিজ্ঞপ্তি দিলে পার্শ্ববর্তী থানা এলাকায় দিবেন, আপনি সব জায়গায় দিতে পারবেন এই দ্বিতীয় কপি থেকে ফটোকপি করে। এটা বলা আছে। আর এই যে এজাহারের যে কপি, এটা পিআরবি 246 বিধিতে উল্লেখ করা আছে যে 3 কপি এজাহার হবে। তাহলে আমাদের এখানে 154 দ্বারা মূলত আলোচনা যে থানায় যদি কোনো মৌখিকভাবে যদি কোনো সংবাদ আসে, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই সংবাদ শুনবেন এবং নির্ধারিত রেজিস্টারে লিপিবদ্ধ করবেন এবং তাকে পড়ায়া শোনায়া তার কাছ থেকে টিপসই বা স্বাক্ষর নেবেন। এটা হচ্ছে মৌখিকভাবে আসলে। আর যদি লিখিতভাবে আসে তাহলে তার কাছ থেকে এই এজাহারের একটা টিপসই নেবেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত ফর্মে কি করবেন? নির্ধারিত ফর্মে তিনি এটা লিপিবদ্ধ করবেন। আর নির্ধারিত ফর্ম তো আমি বলছি বিপি ফর্ম নম্বর 27 বাংলাদেশ ফর্ম নম্বর 5356-তে লিপিবদ্ধ করবেন। এই ছিল হচ্ছে আমার 154 ধারা এখানে আলোচনা। কিন্তু আমাদের 154 ধারা এখানে একটা কথা আছে, নিয়ন্ত্রণ ফর্ম নাম্বার 243। এই নিয়ন্ত্রণ ফর্ম নাম্বার 243 বলতে বোঝানো হয়েছে আপনার যে পিআরবি 243 বিধি। এই পিআরবি 243 বিধিতে আমাদের ক খ গ ঘ উম চ ছ বর্গের জ পর্যন্ত আছে। এখানে কতি যে কথা বলা আছে সেটা হচ্ছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত ফর্মে এজাহার লিপিবদ্ধ করবেন। আর নির্ধারিত ফর্ম মানেই হচ্ছে বিপি ফর্ম 27 বাংলাদেশ ফর্ম 5356-তে তিনি লিপিবদ্ধ করবেন। এটা হচ্ছে 243-এর ক্লোজ ক। 243-এর ক্লোজ খতি বলা আছে যে এই যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তিনি তার অধীনস্থ কাউকে যদি এজাহার লিপিবদ্ধ করান, তাহলে সেই এজাহারের উপরে সেই ব্যক্তি স্বাক্ষর করবেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও করতে পারে, ওসি তদন্তও করতে পারে বা অপারেশনও করতে পারে। যাকে দায়িত্ব দেওয়া হয়েছেন তিনি এই এজাহারের উপর কি করবেন? স্বাক্ষর করবেন। এটা বলা আছে কত ধারায়? 243-এর খ ধারায়। 243-এর গতে আমরা দেখতে পাই যে এজাহার মৌখিকভাবে হোক, লিখিতভাবে হোক বা শোনার মাধ্যমে হোক এজাহার লিপিবদ্ধ করতে হবে।
অর্থাৎ মৌখিকভাবে, লিখিতভাবে বা কারো কাছে কানে শোনা যদি মাধ্যম থাকে, কানে যে অপরে কানে শুনছেন কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে ঘটনাটা সত্য, তাহলে আপনি এজাহার লিপিবদ্ধ করবেন। অর্থাৎ আমরা ওই যে লেখি যে 243-এর গ, অর্থাৎ এই 243-এর গতে কি বলছে, লিখিতভাবেও হইতে পারে, মৌখিকভাবেও হইতে পারে বা অন্যের কানে শোনার মাধ্যমে হইতে পারে, আপনি এজাহার লিপিবদ্ধ করবেন। এই যে আমরা কি এখন 243 গ সম্পর্কে জানতে পারছি, যে আমরা দেখবেন যে অনেক বইতে লেখা আছে এজাহার লেখে 243 ব্র্যাকেটে গ দিয়েছি, কিন্তু গতে কি কথা আছে আমরা জানি না। তাহলে আজকে আমরা জেনে নিই যে 243-এর গতে 3টা কথা আছে। এজাহার মৌখিকভাবে হতে পারে, লিখিতভাবে হতে পারে বা শোনার মাধ্যমে হতে পারে, তাহলেও এজাহার লিপিবদ্ধ করতে হবে। এটা হচ্ছে 243-এর গতে বলছে। 243-এর ঘতে বলছে এই যে কানে শোনা প্লাস এই এজাহারে যে যদি কোনো থাকে, অর্থাৎ ভুল থাকে, কানে শোনার মাধ্যমে অনেক সময় দেখা যায় যে নিরূপণ করা সম্ভব হয় না, এটা গুজব হতে পারে। যে আপনি আমার কাছ থেকে শুনছেন, শুনে যে বললেন যে আমি শুনে আসলাম যে নাজমুল আমার কাছে শুনে গেল যে আজকে মতিঝিলে একটা গোলযোগ হয়েছে। সে এটা কথা যে মতিঝিল থানায় যে বললো যে স্যার আপনাদের তো যে মতিঝিল ইসের সামনে কি পানির ট্যাঙ্কের সামনে তো গোলযোগ হয়েছে, আমি শুনে আসলাম। মানে ওসি সাহেবকে নাজমুলি কথার উপরে এজাহার নিবে? তখন ওসি সাহেব বার্তান, আপনি কি নিজে দেখছেন? কয় না, আমি তো আমার অমকের কাছ থেকে শুনলাম। তখন করে যে তিনি আবার দেখলো যে কোনো পেপার পত্রিকায় কোথাও নাই, এটা একটা গুজব। তিনি ওখানে লোক পাঠায় দেখলেন যে না, এরকম কোনো ঘটনা ঘটে নাই। তাহলে এই গুজবের বিষয়টা নিরূপণ করতে হবে যে অপরে কানে শুনলাম, কিন্তু সেই ঘটনাটা যদি গুজব হয় তাহলে এজাহার লিপিবদ্ধ করা যাবে না। এটা বলছে 243-এর ঘ, যে কানে শোনা, এই শোনার উপরে যদি এই বিষয়টা যদি গুজব হয় তাহলে গুজবের ভিত্তিতে এজাহার কি করা যাবে না, এজাহার লিপিবদ্ধ করা যাবে না। এটা বলছে 243-এর ঘ দ্বারা। 243-এর উমতি যে কথা বলছে, যে এখানে বলা আছে যে এজাহারটা টেলিফোনের মাধ্যমে আসতে পারে। যে আপনাকে একজন টেলিফোন করে জানালো যে স্যার অমুক জায়গায় একটা লোক মারা গেছে, আপনি টেলিফোনের মাধ্যমে শুনে আপনি এজাহার লিপিবদ্ধ করতে পারবেন বা পারবেন না, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি এখানে। যে টেলিফোনের মাধ্যমে সংবাদটা পাওয়ার পরে, কারণ আমরা জানি যে এজাহারে যে লিপিবদ্ধকারী ব্যক্তির স্বাক্ষর লাগবে বা যাকে শুনবেন তাকে আইসে বলতে হবে যে আপনি আইসে স্বাক্ষর করেন বা মৌখিকভাবে একটা লিখিত দেন। এটা তো আমরা পড়ে আসছি আগে। কিন্তু এই যে উমতি বলছে যে টেলিফোনের মাধ্যমে বা SMS-এর মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে যদি আপনি শুনতে পান তাহলেও এজাহার গ্রহণ করা যাবে, যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার এই কথার উপরে বিশ্বাস করে যে না ওখানে এই ধরনের ঘটনা ঘটছে। তাহলে ওই যে আমি কি বললাম যে সে ব্যক্তিকে যদি না পাওয়া গেলেও পুলিশ বাদী হয়ে এজাহার নিতে পারেন। আর যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনে করে যে না এই কথার কোনো ভিত্তি নেই, এটা গুজব, তাহলে তিনি এই অত্র আইনের 157 ধারা মোতাবেক তিনি কি করবেন, এই তদন্ত বা করা থেকে, এজাহার করা থেকে বিরত থাকবেন। আমরা যখন 157 ধারা পড়বো যে কোন কোন ক্ষেত্রে এজাহার করা থেকে বিরত থাকা যায়, আবার PRB 257 বলা আছে। তাহলে এই 157 ধারা মোতাবেক তিনি এই এজাহার করা থেকে বিরত থাকতে পারেন, আবার তিনি এজাহার গ্রহণও করতে পারেন। এই যে আপনার দুইটা কথাই কিন্তু উমতে বলা আছে যে যদি তিনার কাছে মনে হয় যে ঘটনাটা যে টেলিফোন করে জানাইছে ঘটনাটা সত্য, তাহলে কি করবেন, তিনি এজাহার নিতে পারবেন বা তদন্ত সাপেক্ষে নিতে পারবেন। আর এখানে বলছে যে তিনার কাছে যদি মনে হয় যে না ঘটনাটি মিথ্যা বা গুজব এরকম হতে পারে, তাহলে তিনি 157 ধারা মোতাবেক তদন্ত থেকে বিরত থাকতে পারবেন, অর্থাৎ এজাহার গ্রহণ করা থেকে বিরত থাকতে পারবেন। এটা বলছে 243-এর উম। 243-এর চ, যেটা আমরা চড়াও অপরাধ, যেটা আমলযোগ্য অপরাধে পড়েছি চতে, যেটা এখানে 243-এর চতে যে কথাটা বলছে যে এজাহার সত্য না মিথ্যা, অর্থাৎ যে ভিকটিম আইসে বলল এটা সত্য না মিথ্যা,
এটার উপর ভিত্তি করে এজাহার গ্রহণ করা থেকে বিরত থাকা যাবে না। তার মানে কি, একজন ভিকটিম এসে বলল যে স্যার আমাকে অমক ধর্ষণ করছে, এখন সেটা ধর্ষণ করছে কি করছে না, এটা সত্য কি মিথ্যা, এটা যাচাই করার সুযোগ নাই। তার কথার উপর ভিত্তি করে আপনি এজাহার গ্রহণ করবেন। এটা হচ্ছে 243-এর 4 বলা আছে। এবং এখানে আপনি যে মেডিকেল পরীক্ষা অর্থাৎ ডাক্তারি রিপোর্ট বা ময়না তদন্ত রিপোর্ট আসার কথা চিন্তা করে এজাহার নেওয়া থেকে বিরত থাকা যাবে না। এটা আবার 243-এর 4 বলছে। তাহলে 243-এর 4 কি বলছে, যে যদি নির্ভরযোগ্য সংবাদ পান বা ভিকটিম এসে যদি আপনাকে বলে যে স্যার এ ধরনের আমলযোগ্য অপরাধ সংগঠিত হয়েছে, এখন অপরাধ সত্য মিথ্যা হোক বা না হোক আপনাকে এজাহার গ্রহণ করতে হবে, কিন্তু বাস্তবে তো সম্পূর্ণ ভিন্ন, এটা গ্রহণ করতে হবে। এটা বলা আছে 243-এর 4-তে। আর তাকে আবার এই কথা বলা যাবে না যে আপনাকে আমরা মেডিকেল করে দেখি আপনাকে ধর্ষণ করছে কিনা, তারপরে আপনার মেডিকেল রিপোর্ট না আসা পর্যন্ত এজাহার নেওয়া যাবে না, এ ধরনের কোনো কথা বলা যাবে না। এটা বলছে 243-এর 4-তে। 243-এর 6 যেটা বলছে যে কনস্টেবল কি এজাহার গ্রহণ করতে পারে। হ্যাঁ, 243-এর 6-তে বলছে যে যদি থানার দায়িত্বে কোনো কনস্টেবল থাকে তাহলে সে তার কাছে যদি মৌখিকভাবে যদি কোনো এজাহার আসে তাহলে তিনি কি করবেন, মৌখিক এজাহার আসলে সেটা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যেখানে আছে সেখানে ওই ব্যক্তিকে কারোর মাধ্যমে প্রেরণ করবেন, আর প্রয়োজন হলে তিনি নিজে নিয়ে যাবেন, এটা বলছে। আর যদি লিখিতভাবে আসে তাহলে সেটাও তিনি কি করবেন, সেটাও জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন এবং তিনি এই লিখিত এজাহারটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যেখানে আছে সেখানে প্রেরণ করবেন। এটা বলা আছে 243-এর 6-তে, যে কনস্টেবলও এজাহার গ্রহণ করতে পারবে। কিভাবে পারলো, যে সে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করলো এবং ওই ব্যক্তিকে নিয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গেল। আর লিখিতভাবে আসলে সেটা সে কি করলো, জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করলো এবং এই এজাহারের কপি তিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে নিয়ে যাবে, তারপর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যবস্থা নেবে। এটা হচ্ছে 243-এর 6 বলা আছে। 243-এর বর্গের জ্যোতি বলা আছে, যদি একবার এজাহার দাখিল করা হয় এই এজাহার আর বাতিল করা যাবে না। 243-এর বর্গের জ, এখানে কি বলছে, এজাহার একবার দাখিল করা হলে এই এজাহার আর বাতিল করা যাবে না। আর যদি এই এজাহার কেউ ছিঁড়ে পড়ে বা বাতিল করে নতুন কোনো এজাহার তৈরি করে তার বিরুদ্ধে দণ্ডবিধি আইনের 204 ধারা মোতাবেক সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। 204 ধারা। তাহলে আমরা আবার একটু এই এজাহারের ক ক গ ঘ উম চ ছ বর্গের জটা আরেকটু রিপ্লে করি, যে 243 ধারা যেটা বলছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে যদি মৌখিক বা লিখিতভাবে কোনো এজাহার আসে তাহলে তিনি সেটা কি করবেন, নির্ধারিত ফর্মে লিপিবদ্ধ করবেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে যদি কোনো মৌখিক বা লিখিতভাবে কোনো এজাহার আসলে তিনি কি করবেন, নির্ধারিত ফর্মে এই এজাহার কি করবেন, লিপিবদ্ধ করবেন। এটা বলা আছে 243-এর কতে। 243-এর খতে বলা আছে যে এই যে ব্যক্তি আপনার এজাহার গ্রহণ করলেন তিনি এই এজাহারের স্বাক্ষর করবেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রহণ করলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর গ্রহণ করবেন, তার অধীনস্থ কেউ যদি গ্রহণ করে তিনিও এই এজাহারে স্বাক্ষর করবেন। এটা 243-এর খতি বলা আছে। 243-এর গতি বলা আছে যে এজাহার মৌখিকভাবেও হইতে পারে, লিখিতভাবেও হইতে পারে। মৌখিক লিখিত যেভাবেই এজাহার হোক, এই এজাহারটা বা কানে শোনার মাধ্যমে হইতে পারে, এই এজাহারটা কি করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। যেটা আমরা 243-এর গতে ব্যবহার করি, যে এজাহার লিপিবদ্ধ করতে হয় কত, 243-এর গ। কীভাবে লিপিবদ্ধ করা হয়, মৌখিকভাবে লিপিবদ্ধ করা হয় অথবা লিখিতভাবে লিপিবদ্ধ করা হয় অথবা কানে শোনার ভিত্তিতেও লিপিবদ্ধ করা যাবে। এটা 243-এর গতি বলা আছে। 243-এর গতি, যে কানে শোনার বিষয়টা এবং গুজবের বিষয়টা, যে কানে যে কথাটা শুনছে যে অমুক জায়গায় একটা ঘটনা ঘটছে, এটা গুজবও হইতে পারে। তাহলে এই কানে শোনাও গুজবের বিষয়টা আপনাকে নিরূপণ করতে হবে, যে আসলে যে বলে গেল যে ওখানে একটা আমলযোগ্য অপরাধ সংগঠন হয়েছে, এটা কি গুজব
না বাস্তব, বাস্তব হলে এজাহার নিতে হবে 243-এর গ, আর গুজব বলে এজাহার নেওয়া থেকে বিরত থাকতে হবে। এটা হচ্ছে 243-এর ঘতে বলা আছে। 243-এর উমতি বলা আছে যে টেলিফোনের মাধ্যমে যদি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ পান তাহলে সেক্ষেত্রে করণীয় কি? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। টেলিফোনের মাধ্যমে যদি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ পান তাহলে সেক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা এজাহার পুলিশ অফিসার হিসেবে আপনার করণীয় কি? এখানে আমি দুইটা কথা বলছি, যে টেলিফোনের মাধ্যমে যদি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ পান, যদি এই সংবাদটা যদি নির্ভরযোগ্য হয় তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি এটার উপরে একটা এজাহার লিপিবদ্ধ করতে পারেন। আর যদি তিনার কাছে মনে হয় যে এটা এজাহার লিপিবদ্ধ করার মতো সংবাদ নয় তাহলে 157 ধারা মোতাবেক তিনি এই এজাহার লিপিবদ্ধ করা থেকে বিরত থাকতে পারেন। এটা বলা আছে 243-এর ধারায়। 243-এর 34 যেটা বলা আছে সেখানে বলা আছে যে এজাহার মানে অর্থাৎ ঘটনা সত্য না মিথ্যা এটা ভিত্তি করে এজাহার গ্রহণ করা থেকে বিরত থাকা যাবে না। অর্থাৎ 243-এর 4 বলছে যে ঘটনা সত্য হোক বা মিথ্যা হোক সেটা বড় বিষয় না, বাদী যদি আসে আমলযোগ্য অপরাধে কোনো সংবাদ দেন তাহলে সেই সংবাদের উপর ভিত্তি করে আপনাকে এজাহার নিতে হবে। এই জন্য এই এজাহার যে নিতে হবে এটা কেন জোর দিয়ে বলা আছে যে আপনি ঘটনা পরে তদন্ত করেন, তদন্ত করার পরে যদি ঘটনা প্রমাণিত হয় তাহলে চার্জশিট দেন, আর প্রমাণিত না হলে আপনি ফাইনাল রিপোর্ট দিয়ে দিতে পারবেন। এই জন্য 243-এর 4 স্পষ্ট বলা আছে যে ঘটনা সত্য না মিথ্যা সেটা পরে যাচাই করেন। সে আমলযোগ্য অপরাধের সংবাদ দিছে, এই সংবাদের ভিত্তির উপর করে আপনি একটা এজাহার নিতে পারেন। আর এই এজাহার যে আপনি মেডিকেল রিপোর্ট বা ময়না তদন্ত রিপোর্ট বা সাক্ষ্য প্রমাণ যাচাই বাছাই করার পরে যে এজাহার নিতে হবে এই কথা বলে এজাহার নেওয়া থেকে বিরত থাকা যাবে না। এটা কিন্তু 243-এর 4 বলছে। তাহলে 243-এর 4 কি বললাম যে ঘটনা সত্য না মিথ্যা এই বিষয়টা নিরূপণ করার দরকার নাই। আমলযোগ্য অপরাধের সংবাদ পাইছেন, 243-এর 4 বলছে আপনি এজাহার নিয়ে নেন। আর এই এজাহার নেওয়ার ক্ষেত্রে আপনি তাকে বলতে পারবেন না যে আপনি আমাকে ধর্ষণ করছে, হ্যাঁ আমি সিটে পিআরবি দিব, আমি এটাগুলো নতুন সংস্করণ দিব, ভাই চাচা সমস্যা নাই, আমি এটাকে নিয়ে কাজ করতেছি প্রত্যেকটা পিআরবির এই বিষয়গুলো, এবং সাথে সাথে কিছু কিছু নতুন শব্দ ব্যবহার করা হচ্ছে সেগুলো আপনাদের এর সাথে রিলেটেড দিয়ে দিব। দিয়ে দিলে তো মূল্য থাকলো না, কিছু কিছু জিনিস তো হাতে রাখার দরকার, সেগুলো আপনাদের দিব, সমস্যা নাই। শীট শেষ হওয়ার পরে আপনাদের পুরা পুঙ্খানুপুঙ্খানু শীট দিয়ে দিব। তাহলে এই যে 243-এর 4 যে কথা বলছে যে ঘটনা সত্য না মিথ্যা এটা যাচাই পরে করবেন। আমলযোগ্য অপরাধের সংবাদ পাইছেন আপনি এজাহার নিয়ে নিবেন। আর এই এজাহার নিয়ে নিবেন না যে আপনাকে মেডিকেল রিপোর্ট করি, আপনার এমসি আসুক, তারপরে আপনার সাক্ষ্য প্রমাণ সঠিক আছে কিনা তদন্ত করি, তারপরে এজাহার নিব, এই কথা বলে এজাহার নেওয়া থেকে বিরত থাকা যাবে না। এটা বলছে 243-এর 6 ধারায়। 243-এর 6 ধারায় যেটা বলা আছে সেটা বলছে আপনাকে যে কনস্টেবল এজাহার গ্রহণ করতে পারেন। যদি তার কাছে মৌখিক এজাহার আসে তাহলে তিনি সেটা শুনবেন এবং জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন এবং ওই ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যেখানে আছে সেখানে প্রেরণ করবেন। আর যদি লিখিত এজাহার আসে তাহলেও তিনি সেটা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন এবং এই লিখিত এজাহারটা কারোর মাধ্যমে অথবা নিজে নিয়ে তারা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট যাবেন। এটা ছিল 243-এর কত ধারা? 6 ধারা। 243-এ বর্গের জাতি বলছে যে এজাহার একবার লিপিবদ্ধ করলে তা আর বাতিল করা যাবে না। আর যদি কেউ এজাহার বাতিল করে তার বিরুদ্ধে দণ্ডবিধি আইনে 204 ধারা মোতাবেক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। এই ছিল আমাদের 243-এর ক থেকে বর্গের জ পর্যন্ত আলোচনা। তাহলে আমাদের এজাহার কি আমরা পড়লাম যে কোনো সুস্থ মস্তিষ্ক ব্যক্তি থানায় এসে মৌখিক বা লিখিতভাবে কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত ফর্ম অর্থাৎ বিপি ফর্ম নাম্বার 27 বাংলাদেশ ফর্ম নাম্বার 5356 যে রেজিস্টার লিপিবদ্ধ করেন তাকে এজাহার বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা প্রাথমিক তথ্য বিবরণী বলা হয়।
এজাহার কয়ভাবে দেওয়া হয়? এজাহার দুইভাবে দেওয়া হয়, মৌখিকভাবেও দিতে পারেন, লিখিতভাবেও দিতে পারেন। আর এজাহার সাধারণত কয় কয় পদ্ধতিতে হয়? এজাহার সাধারণত 4 পদ্ধতি পড়ালাম। একটা হচ্ছে আপনার মৌখিক এজাহার, একটা হচ্ছে লিখিত এজাহার, একটা হচ্ছে প্লেন পেপার এজাহার, একটা হচ্ছে সমুটা এজাহার। এটা এই লিখিত প্লেন পেপার এজাহার আর সমুটা এজাহার কাকে বলে আপনাদেরকে তখন বলছি, আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। এই বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন। আর এখানে 154 ধারা বিষয়টা আপনাদের আলোচনা করলাম। 154 ধারা বলছে যে থানায় যদি মৌখিক বা লিখিতভাবে কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসে, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত ফর্মে এটা লিপিবদ্ধ করবেন এবং তাকে পড়িয়া শোনাইবেন এবং নিজে স্বাক্ষর করবেন। এটা ছিল হচ্ছে আমাদের 154 দ্বারা মূলত আলোচনা, যেটা আমাদের ফৌজদারি কার্যবিধি আইনে বলা আছে। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনে কি কথা বলা আছে? যে কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ মৌখিকভাবে আসুক বা লিখিতভাবে আসুক, সেটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করবেন? নির্ধারিত ফর্মে এটা লিপিবদ্ধ করবেন এবং তাদেরকে পড়িয়া শোনাবেন আর তিনি নিজে স্বাক্ষর করবেন। এটুকু হচ্ছে আমাদের 154 ধারার আলোচনা। আর বাকিটুকু আলোচনা করলাম আমি পিআরবি 243 বিধিতে যে বিষয়গুলো আলোচনা করার দরকার সেটা পুরোটা আলোচনা করলাম। এরপরে যাব আমরা 100, আর এর সাথে তো 154 সাথে আমরা পিআরবি ব্যবহার করব 243 বিধি। হ্যাঁ বলেন নাজমুল সাহেব। অ্যাসিড নিক্ষেপের একটা মামলা জানা ছিল আমার, যেটা নাকি তদন্ত করা ছাড়া এজাহার লিপিবদ্ধ করা যায়, এরকম কোনো কিছু আছে নাকি? হ্যাঁ, তদন্ত ছাড়া তো এজাহার লিপিবদ্ধ করা যায়। আমি তো বললাম আপনাদের কি পড়ালাম, চুয়াতি কি পড়ালাম, যে ঘটনা সত্য না মিথ্যা এটা আমলযোগ্য অপরাধ আছে, আপনি আমলযোগ্য অপরাধ কি করবেন? আপনি এজাহার নিয়ে নিবেন। আপনার জন্য তো অ্যাজ আ পুলিশ অফিসার হিসেবে আপনাকে তো 2টা পথ খোলা আছে। ঘটনা সত্য হলে আপনি চার্জশিট দিয়ে দিবেন, ঘটনা মিথ্যা হলে আপনি ফাইনাল রিপোর্ট দিয়ে দিবেন। এই 243 আলাদা কোনো নিয়ম আছে কিনা? অ্যাসিড নিক্ষেপের ক্ষেত্রে কোনো এরকম আলাদা কোনো নিয়ম কোথাও আছে কিনা? আমরা অ্যাসিড নিক্ষেপ আইনটা পড়লে হয়তো ওখানে যদি কোনো কিছু থাকে তখন জানা যাবে। আমার জানা মতে এরকম থাকতে পারে, আমি কনফার্ম না, যার কারণে আমি এই বিষয়ে জোর দিয়ে আপনাকে কিছু বলতে পারছি না। থ্যাংক ইউ। ওকে, তবে আপনি যেটা বলছেন সেটার কিন্তু প্রত্যুত্তর আপনাকে আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে এজাহার আসার পরে এই এজাহারটা সত্য মিথ্যা কিনা এটা যাচাই করার প্রয়োজন নাই। 243 বলছে আমলযোগ্য অপরাধের সংবাদ হয়েছে, আপনি তার উপর ভিত্তি করে এজাহার নিয়ে নেন। তারপরে এটা যদি মিথ্যা হয় তাহলে ফাইনাল রিপোর্ট দিয়ে দেন, সত্য হলে আপনি চার্জশিট দিয়ে দেন। আপনার তো সুব্যবস্থা রাখছে। আর আমাদের তো সম্পূর্ণ ভিন্ন, সেটা আসলে অনলাইন ক্লাসে আমি এত কিছু বুঝবো না, বোঝাতেও চাচ্ছি না। ঠিক আছে, এখন দ্বিতীয় হচ্ছে আমরা 156 ধারা, খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা, যা আমলের অযোগ্য মামলা তদন্ত প্রক্রিয়া। 155 ধারা আমলের অযোগ্য মামলা তদন্ত প্রক্রিয়া। এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, কনস্টেবল থেকে এসআই পরীক্ষা। এই কথাটা আপনারা একটু বারবার এই ক্লাসটা একটু রিপ্লে দিবেন। 155 ধারায় বলছে যে কোনো আমলযোগ্য অপরাধের যদি সংবাদ আসে, কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে কি করতে হবে? এই সংবাদটা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে এই সংবাদটা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে এবং সংবাদদাতাকে এখতিয়ারধীন যে ম্যাজিস্ট্রেট আসে সেই ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। এটা বলা আছে কত ধারায়? 155 ক্লোজ 1 ধারা। তাহলে আমরা আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে আমরা কি করব? আমরা কিন্তু এজাহার নিব না, আমরা কি করব? জেনারেল ডায়েরিতে এই সংবাদটা লিপিবদ্ধ করব এবং সংবাদদাতাকে ওই থানার যে এখতিয়ারধীন যে ম্যাজিস্ট্রেট আছে সেই ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করব। এটা হচ্ছে 155 ক্লোজ 1। 155 ক্লোজ 2 বলছে যে প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত এ ধরনের মামলা পুলিশ অফিসার তদন্ত করতে পারবে না। খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে আমলযোগ্য অপরাধের মামলা তদন্তের জন্য কে দিতে পারেন?
তাহলে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট দিতে পারবেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিতে পারবেন, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দিতে পারবেন, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দিতে পারবেন, কিন্তু তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট এরূপ মামলা তদন্তের জন্য নির্দেশ দিতে পারবেন না। তাহলে আমাদের 155 ক্লোজ 2 কি বলছে, যে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট ও দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত আমলের অযোগ্য মামলা কোনো পুলিশ অফিসার তদন্ত করতে পারবেন না। এটা বলা আছে কত ধারায়, 155 ক্লোজ 2 ধারায়, 155 ক্লোজ 2 ধারা। 155 ক্লোজ 3, এই যে প্রথম ও দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি আমলযোগ্য মামলা তদন্তের আদেশ দেন, তাহলে পুলিশ অফিসার আমলযোগ্য মামলা যেভাবে তদন্ত করেন ঠিক একইভাবেই আমলের অযোগ্য মামলা তদন্ত করতে পারেন। তাহলে এই যে প্রথম ও দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তো মামলা তদন্ত করতে পারবেন, এটা 2 বলছে। এখন 3 বলছে যে প্রথম ও দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আদেশ দিলে এই মামলা পুলিশ অফিসার তদন্ত করতে পারবে, কিন্তু তদন্ত করবে কিভাবে, এই যে ফৌজদারি কার্যবিধি আইন 156 দ্বারা যে আমলযোগ্য মামলা যেভাবে তদন্ত করে ঠিক একই নিয়মেই এই মামলা তদন্ত কাজ পরিচালনা করবে। তবে এখানে একটা কথা রয়ে গেছে, গুরুত্বপূর্ণ একটা কথা, এই মামলা তদন্তকালে তিনি কোনো আসামিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন না। তাহলে এই আমলের অযোগ্য মামলা তদন্তকালে কোনো আসামিকে কিন্তু বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন না। এটা বলা আছে কত দ্বারা, এই 155 ক্লোজ 3। এখন এমসিকিউ আসতে পারে যে আমল অযোগ্য মামলা তদন্তকালে কি আসামিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে? তাহলে আপনারা উত্তর হবে কি, গ্রেপ্তার করা যাবে না। কত দ্বারা, 155 ক্লোজ 3 দ্বারা। তাহলে আমরা 155 ক্লোজ 1, 2, 3 আবার একটু রিপ্লে করি, খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা প্রতি বছরই প্রশ্ন হচ্ছে, এমসিকিউ হচ্ছে, পাশাপাশি রিটেন পরীক্ষাও থাকে, যে অদত্তব্য মামলা তদন্ত প্রক্রিয়া। কথা কিন্তু এই 3টাই, আর কিছু না। অদত্ত মামলা তদন্ত প্রক্রিয়া, যদি কোনো অদত্তব্য মামলা বা আমলের অযোগ্য মামলার সংবাদ আসে থানায়, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করবেন, তিনি এই সংবাদটা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন এবং ওই ব্যক্তিকে তার এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। এটা বলা আছে 155 ক্লোজ 1। 155 ক্লোজ 2 যেটা বলা আছে সেটা হচ্ছে যে প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত আমলের অযোগ্য মামলা তদন্ত করতে পারবেন না। 155 ক্লোজ 3 বলছে যে আমলযোগ্য মামলা তদন্তের অযোগ্য মামলা তদন্তের আদেশ পেলে পুলিশ অফিসার আমলযোগ্য মামলা যেভাবে তদন্ত করে ঠিক একইভাবেই তদন্ত করবে, কিন্তু কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন না। এবার কিন্তু এই যে এমসিকিউ হয়েছিল যে আমলে অযোগ্য মামলা কি কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, এই যে কত দ্বারা পারেন না, কত দ্বারা 100 এই যে 55 ক্লোজ 3 দ্বারা মোতাবেক পারেন না। এটা তাহলে আমাদের 155 দ্বারা নিয়ে কি কোনো সমস্যা আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা 156 ধারাটা নিয়ে একটু আলোচনা করব। 156 দ্বারা তো বিস্তারিত আলোচনা, তারপর আমরা বইটি যতটুকু আছে ততটুকু আলোচনা করি, পাশাপাশি আমরা যখন মামলা তদন্ত প্রক্রিয়া পড়ব তখন 156 দ্বারা বিস্তারিত আলোচনা করব। তাহলে 156 দ্বারা হচ্ছে আমলযোগ্য মামলা তদন্ত প্রক্রিয়া। যদি বলে যে আমলযোগ্য মামলা তদন্ত প্রক্রিয়া, যে আপনি একজন এসআই হিসেবে থানার দায়িত্ব আছেন, কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ পেলেন, তাহলে আপনি সেটা কিভাবে তদন্ত করবেন, তাহলে আপনার মূল ধারাটা কি, এই প্রশ্নে মূল ধারা কিন্তু 156 ধারা। তাহলে এর সাথে আমরা পিআরবি ব্যবহার করব 258 বিধি, 156 ধারার সাথে 258 বিধি। তাহলে আমরা 156 ধারা আমলযোগ্য মামলার তদন্ত প্রক্রিয়া 3টা ধাপের কথা এখানে বলা আছে। কয়টা ধাপ? 3টা ধাপের কথা এখানে বলা আছে। প্রথমে হচ্ছে যে কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই এই তদন্ত করতে পারেন। অর্থাৎ ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই তিনি কি করতে পারেন, এই মামলা তদন্ত করতে পারেন। কত ধারায় বলা আছে? 156 ক্লোজ 1 ধারা, যে আমলযোগ্য অপরাধের মামলা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীতই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা কি করতে পারেন, তদন্ত করতে পারেন। এরপরে যেটা বলা আছে 156 ক্লোজ 2,
যে এই যে সাব ইন্সপেক্টর বা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা যে এই ধরনের মামলা তদন্ত করতে পারেন না বা পারেন, এই বিষয় নিয়ে তাকে কোনো ধরনের প্রশ্ন করা যাবে না বা কোনো ধরনের মন্তব্য করা যাবে না। 156 ক্লোজ 2, অর্থাৎ 156 ক্লোজ 2 যেটা বলছে যে এই যে তদন্তকারী কর্মকর্তা যে ধরনের মামলা তদন্ত করতেছে সে এই ধরনের মামলা তদন্ত করতে পারে না, এই ধরনের কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না বা এই ধরনের কোনো প্রশ্ন করা যাবে না। এখন মনে করেন আজ সাব ইন্সপেক্টর হিসেবে আমি একটা ডাকাতি মামলা তদন্ত কাজে গেলাম, কিন্তু ওখানে কিছু পাবলিক বলতেছে যে সাব ইন্সপেক্টর কি ডাকাতি মামলা তদন্ত করতে পারে? বাংলাদেশে কি আর কোনো অফিসার নাই যে একজন সাব ইন্সপেক্টর বাড়াইছে মামলা তদন্ত করতে? এই ধরনের কথা এই সাব ইন্সপেক্টরকে বলা যাবে না। এটা বলছে 156 ক্লোজ 2 উপধারায় বলা আছে। আবার মনে করেন যে আমি সাব ইন্সপেক্টর এসে একটা নারী নির্যাতন মামলা তদন্ত করতে গেছি, ওখানে কে বলতেছে যে সাব ইন্সপেক্টর কি নারী নির্যাতন মামলা তদন্ত করতে পারে? এ ধরনের কোনো প্রশ্ন বা এ ধরনের কোনো কথা উত্থাপন করা যাবে না। এটা বলছে হচ্ছে 156 ক্লোজ 2 ধারা। 156 ক্লোজ 3 অত্র আইনের 190 ধারায় কিছু ম্যাজিস্ট্রেটের বিবরণী দেওয়া আছে। এই 190 ধারা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষ আমলযোগ্য মামলা তদন্ত কাজ পরিচালনা করতে পারেন। অর্থাৎ 190 ধারা অধীনে ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট এরূপ মামলা তদন্তের নির্দেশ দিতে পারেন অথবা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়েও এরূপ মামলা তদন্ত করতে পারেন। তাহলে 156 ক্লোজ 3 ধারায় কি বলছে যে 190 ধারা অধীনে যেসব ম্যাজিস্ট্রেট আছে সেই ম্যাজিস্ট্রেট এই আমলযোগ্য মামলা তদন্ত নির্দেশ দিতে পারেন অথবা পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়েও আমলযোগ্য অপরাধের মামলা তদন্ত করতে পারেন। এটা ছিল 156 ক্লোজ 3। তাহলে 156 কি বলছে যে পুলিশ অফিসার আমলযোগ্য মামলা তদন্ত ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত করতে পারেন, এটা বলছে প্রথমে। 2 বলছে যে পুলিশ অফিসার যে কোনো ধরনের মামলা তদন্তকালে তাকে এ ধরনের প্রশ্ন বা উত্থাপন করা যাবে না যে সে এই ধরনের মামলা তদন্ত করতে পারে না, এ ধরনের কোনো প্রশ্ন করা যাবে না বা উত্থাপন করা যাবে না। 3 বলছে যে 190 ধারার অধীনে যে সকল ম্যাজিস্ট্রেট আছে সেই ম্যাজিস্ট্রেটের আদেশে আপনি মামলা তদন্ত কাজ করতে পারেন অথবা অন্য কোনো ম্যাজিস্ট্রেটের নিকট অনুমতি নিয়েও আপনি মামলা তদন্ত কাজ পরিচালনা করতে পারেন। আর মামলা তদন্ত কাজে আমলযোগ্য অপরাধ মামলা তদন্ত আছে 156 PRB 258 বিধি। এটা তাহলে আমরা 154 ধারায় কি পড়লাম? 154 ধারায় পড়লাম যে কোনো ধর্তব্য অপরাধের সংবাদ থানায় আসলে সেটা মৌখিকভাবে হোক বা লিখিতভাবে হোক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি কি করবেন? এই সংবাদ নির্ধারিত ফর্মে লিপিবদ্ধ করবেন এবং তাদেরকে এই সংবাদ পড়ে শোনাবেন এবং নিজেও স্বাক্ষর করবেন। এটা ছিল 154, এর সাথে PRB 243 বিধি। আর 155 ধারা যেটা বলা হয়েছে আমলের অযোগ্য মামলা তদন্তর ক্ষেত্রে পুলিশ অফিসার কি করবেন? যদি কোনো আমলের অযোগ্য মামলার সংবাদ আসে প্রথমে তিনি জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন এবং ওই ব্যক্তিকে তার এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। এটা বলছে 155 ক্লোজ 1। 155 ক্লোজ 2 বলা আছে প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত আমলের অযোগ্য মামলা তদন্ত করতে পারবেন না। 155 ক্লোজ 3 যেটা বলা আছে সেটা বলছে যে প্রথম ও দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি আদেশ দেয় তাহলে আমলযোগ্য মামলা যেভাবে তদন্ত করেন ঠিক একইভাবে আমলের অযোগ্য মামলা তদন্ত কাজ পরিচালনা করতে পারবেন। তবে আমলের অযোগ্য মামলা তদন্তকালে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন না। এটা ছিল 155 ধারা। 156 ধারা আমরা যেটা পড়াইছি সেটা হচ্ছে যে আমলযোগ্য মামলা তদন্ত প্রক্রিয়া। আমলযোগ্য মামলা তদন্ত যে কোনো পুলিশ অফিসার অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই আমলযোগ্য মামলা তদন্ত করতে পারেন। আর 2 বলা আছে যে পুলিশ অফিসার মামলা তদন্তকালে সে যে এই ধরনের মামলা তদন্ত করতে পারেন না, এ ধরনের কোনো কথা বা কোনো কিছু উত্থাপন করা যাবে না। আর 3 যেটা বলছে যে অত্র আইনের 190 ধারার যে ধরনের ম্যাজিস্ট্রেট আছে সেই ম্যাজিস্ট্রেটের
এর নির্দেশক্রমে মামলা তদন্ত করতে পারেন, অথবা ম্যাজিস্ট্রেটের নিকট অনুমতি নিয়েও মামলা তদন্ত করতে পারেন। এই ছিল 156 ধারার 1, 2, 3 PRB 258 বিধি। এই ছিল আজকে আমাদের ক্লাস।